ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। সামনে বসে থাকা তার বেস্ট ফ্রেন্ড জিমিন শান্ত ভঙ্গিতে আইস আমেরিকানোতে চুমুক দিচ্ছে আর তের বক বক শুনছে। ধুর ছাই, আর ভাল লাগে না জিমিন। এই ছেলের সাথে প্রেম করা আর একটা আস্ত হিংসুয়েলের সাথে প্রেম করা একই কথা। তুই বিশ্বাস করবি, আজ আমাদের রিলেশনশিপের 2 বছর পূর্ণ হলো, আর সে আমাকে সকালে কি মেসেজ দিয়েছে জানিস? জিমিন একটু হেসে বলল, কি মেসেজ দিয়েছে? তোর ওই মিস্টার পারফেক্ট? তে নিজের ফোনটা জিমিনের চোখের সামনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, পড়ে দেখ কি লিখেছে। হ্যাপি অ্যানিভার্সারি। আজ অফিসে খুব চাপ, লাঞ্চটা ঠিক সময় করে নিও, রাতে কথা হবে। ব্যাস এইটুকুই। কোনো ফুল নেই, কোনো সারপ্রাইজ নেই, কোনো আই লাভ ইউ পর্যন্ত নেই। আমি কি ওর অ্যাসিস্ট্যান্ট নাকি যে আমাকে রুটিন বুঝিয়ে দিচ্ছে? জিমিন হো হো করে হেসে ফেলল। আরে তে, তুই তো জানিস জংকুক এমনই। ওর ভালোবাসা দেখানোর ধরনটা একটু আলাদা। ও মুখে রোমান্টিক কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তোকে তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তে মুখ ফুলিয়ে বলল, ছাই ভালোবাসে। আমারও তো শখ হয় যে আমার বয়ফ্রেন্ড আমাকে হুট করেই বুকে টেনে নেবে, কপালে চুমু খেয়ে বলবে আমি তোমায় ভালোবাসি, আমাকে সারপ্রাইজ দেবে। কিন্তু না, ওর মাথায় সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমি আজই এর একটা হেস্তনেস্ত করব। ক্যাফে থেকে বেরিয়ে তে ঠিক করলো সরাসরি জংকুকের অফিসে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতেই ওর মনটা খারাপ হয়ে গেল। ওর বাবা যে হোক আর মা ইয়ঞ্জুন কত সুন্দর প্রেম করে এখনো, অথচ ওর কপালে জুটেছে একটা রোম্যান্সিন রোবট। হঠাৎ সামনে একটা চেনা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো বুগাম, তের কলেজের সিনিয়র। ছেলেটা চরম পর্যায়ে বিরক্তিকর এবং তের প্রতি তার নজর একদমই ভালো না। জংকুক বুগামকে দু চোখে দেখতে পারে না। বুগাম একটা বাঁকা হাসি দিয়ে তের সামনেই এসে দাঁড়ালো। আরে তে, কি খবর? একা একা কোথায় যাচ্ছ এত সুন্দর মুখটা গোমড়া করে? জংকুক আবার তোমার সময় দিচ্ছে না বুঝি? তে বিরক্ত হয়ে বলল, আমার রাস্তা ছাড়ো বুগাম। আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় কি দেয় না সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। বুগাম এক পা এগিয়ে এসে তের একদম কাছে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত দৃষ্টি। তুমি এত বোকা কেন তে? জংকুকের মতো একটা আনরোমান্টিক কাঠখোট্টা ছেলের পিছনে নিজের জীবনটাকে কেন নষ্ট করছো? আমার কাছে এসো, কথা দিচ্ছি রানীর মতো করে রাখবো, যখন যে চাইবে তাই দেব। এই বলে বুগাম তের হাতটা ধরার জন্য হাত বাড়ালো। তে সজোরে বুগামের হাতটা এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। তে চোখে রাত নিয়ে বলল, খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। জংকুক যাই হোক না, কিন্তু ও সত্যিকারের একজন পুরুষ, তোমার মতো সস্তা আর নিচু মনের মানুষ নয়। আর কোনোদিন আমার সামনে আসবে না। বুগামকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে তে হনহন করে হেঁটে চলে গেল, কিন্তু ভিতরে ভিতরে ওর জেদ আরো বেড়ে গেল। আজ জংকুককে সে ছাড়বে না। জংকুকদের নিজেদের কোম্পানি জিওন কর্পোরেশনের বিশাল বিল্ডিং এ ঢুকলো তে। রিসেপশনের সবাই ওকে চেনে। সরাসরি লিফটে করে টপ ফ্লোরে চলে গেল সে। করিডোরে জংকুকের বন্ধু এবং সহকর্মী সুগার সাথে দেখা। সুগা তেকে দেখে হেসে বলল, আরে তে, সারপ্রাইজ ভিজিট নাকি? জংকুক তো ওর কেবিনে কাজের পাহাড়ে ডুবে আছে। তে একটা মিকি হাসি দিয়ে বলল, হ্যাঁ সুগা, ওই পাহাড় থেকেই ওকে নামাতে এসেছি। সুগা কিছু একটা বুঝতে পেরে মুচকি হেসে নিজের কাজে চলে গেল। তে জংকুকের কেবিনের দরজার সামনে দাঁড়ালো। ওর শাশুড়ি মা মানে জংকুকের মা জিন একটু আগেই মেসেজ করেছিল রাতে ওদের বাড়ি ডিনারে যাওয়ার জন্য। জংকুকের বাবা আরএম এই কোম্পানির চেয়ারম্যান হলেও পুরো দায়িত্ব এখন জংকুকের কাঁধেই। দরজা খুলে ভিতরে ঢুকলো তে। বিশাল কেবিন। জংকুক নিজের ল্যাপটপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে সাদা শার্ট, হাতা কোনাই পর্যন্ত গোটানো, কপালে চিন্তার ভাঁজ। এত রাগের মাঝেও তের একবার মনে হলো ছেলেটাকে এত হ্যান্ডসাম কেন লাগে। দরজার আওয়াজ শুনেও জংকুক ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে ভারী গলায় বলল, ফাইলগুলো টেবিলে রেখে যাও। তে চুপ করে দাঁড়িয়ে রইল। কোনো সাড়া না পেয়ে জংকুক এবার মুখ তুলে তাকালো। তেকে দেখে ওর চোখের পলক এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে বলল, তে, তুমি এখানে? কিছু দরকার ছিল? আমি তো মেসেজ করেছিলাম আজ একটু ব্যস্ত। জংকুকের গলাটা শান্ত, কিন্তু তের কাছে সেটা চরম অবহেলার মতো শোনালো। তে ধপ করে জংকুকের সামনের চেয়ারটায় বসলো। হ্যাঁ, আমার দরকার ছিল।
আমার একটা বয়ফ্রেন্ড দরকার ছিল। তুমি কি সত্যিই জানো না আজ কি দিন জাংকুক, নাকি জানার কোনো চেষ্টাই করনি? জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করলো, চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তের দিকে তাকালো। আমি জানি আজ আমাদের অ্যানিভার্সারি, আর আমি এটাও জানি তুমি রাগ করে আছো কারণ আমি তোমাকে ফুল বা চকলেট পাঠাইনি। কিন্তু তুমি তো জানো সামনে আমাদের কোম্পানির কত বড় একটা ডিল। আমার ওই ছাইপাস ডিল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার প্রায় চিৎকার করেই বলে উঠলো, আমি কি তোমার কাছে কোটি কোটি টাকা চেয়েছি? আমি শুধু চেয়েছি তুমি আমাকে একটু স্পেশাল ফিল করাও। তুমি এত আনরোমান্টিক কেন জাংকুক? তোমার কি আমার জন্য কোনো ফিলিংস নেই? মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় জোর করে এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছি। কথাগুলো বলার সাথে সাথেই তের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। হঠাৎ কেবিনের ভিতরের পরিবেশটা একদম ভারী হয়ে গেল। জাংকুকের চোখের দৃষ্টি বদলে গেল। সে শান্ত চোখের জায়গায় এক অদ্ভুত অধিকারবোধ ফুটে উঠল। জাংকুক ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তে একটু ঘাবড়ে গেল। জাংকুক লম্বা পদক্ষেপে তের কাছে এগিয়ে এলো। তে চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগেই জাংকুক তের হাত ধরে এক ঝটকায় তাকে নিচের বুকের সাথে মিশিয়ে নিল। তের মুখ থেকে ছোট্ট একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। জাংকুক থেকে এক প্রকার টেনে নিয়ে কেবিনের দরজার কাছে গেল এবং এক হাতে দরজাটা লক করে দিল। তারপর থেকে দরজার সাথে চেপে ধরে তার দুই পাশে নিজের দু হাত রাখলো। এখন তে জাংকুকের দুই হাতের মাঝে বন্দি। জাংকুকের তপ্ত শ্বাস তের মুখে এসে পড়ছে। কি বললে তুমি? জাংকুকের গলাটা এখন আর শান্ত নেই। একটা চাপা গর্জন শোনা গেল তার কণ্ঠে। আমি আনরোমান্টিক, আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, জোর করে সম্পর্ক টিকিয়ে রেখেছ। তাই জাংকুকের এই রূপটা আগে কখনো দেখেনি। ভয়ে আর উত্তেজনায় ওর গলা শুকিয়ে এলো। জাংকুক, আমাকে ছাড়ো। কি করছো? অফিসে ছাড়ার জন্য ধরি নিতে। জাংকুকের চোখ তার ঠোঁটের ওপর নিবদ্ধ। তোমার রোমান্স চাই, তাই না? ফুল, চকলেট আর মিথ্যা নাটক দিয়ে তুমি আমার ভালোবাসা মাপতে চাও। জাংকুক আর কোনো কথা বলার সুযোগ দিল না তেকে। এক হাতে তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে একবারে মিশিয়ে নিল। অন্য হাতটা তের চুলের ভিতর ঢুকিয়ে দিয়ে ওর মুখটা একটু উঁচু করে ধরলো। তারপর পাগলের মতো তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তের চোখগুলো বড় বড় হয়ে গেল। এটা কোনো সাধারণ চুমু ছিল না, এর মধ্যে ছিল রাগ, অভিমান আর এক আকাশ সমান পাগলামি ভালোবাসা। জাংকুক এমন ভাবে তেকে কিস করছিল যেন সে প্রমাণ করে দিতে চায় তের প্রতিটা শ্বাস, প্রতিটা অনুভূতির ওপর শুধু তারই অধিকার। তে প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও জাংকুকের এই ভালোবাসার কাছে সে হার মানতে বাধ্য হলো। ওর দুই হাত নিজের অজান্তেই জাংকুকের কাঁধ শক্ত করে খামচে ধরলো। দীর্ঘ কয়েক মিনিট পর জাংকুক যখন তের ঠোঁট ছাড়লো তখন দুজনেরই শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে। জাংকুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি ভাবো আমি তোমাকে ভালোবাসি না? আমার এই পাথর মনটা শুধু তোমার জন্যই ধড়ফড় করে তে। আমার দুনিয়ার কাজ থাকতে পারে, কিন্তু আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি। তে মুগ্ধ হয়ে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রইল। এই আনরোমান্টিক ছেলেটার চোখে গভীরতায় যে এত প্রেম লুকিয়ে আছে তা সে আজ প্রথমবার পুরোপুরি অনুভব করলো। জাংকুক তের গালে হালকা হাত বুলিয়ে দিয়ে একটা বাঁকা হাসি হাসলো। আর হ্যাঁ, অ্যানিভার্সারি সারপ্রাইজটা রাতে দেওয়ার কথা ছিল। সোগাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এক সপ্তাহের জন্য আমি আর তুমি জেজু আইল্যান্ডে যাচ্ছি, শুধু তুমি আর আমি। এখন বলো, তোমার এই আনরোমান্টিক বয়ফ্রেন্ডটা কি পাস করেছে? তে হাসতে হাসতে জাংকুকের বুকে মাথা রাখলো। ওর সমস্ত অভিমান জল হয়ে গেছে। অফিস থেকে ফেরার পর তের মনের ভিতর এক অদ্ভুত ঝড় বইছিল। জাংকুকের এই রূপটা সে আগে কখনো দেখেনি। নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজের ঠোঁট ছুঁয়ে দেখলো। এখনো যেন জাংকুকের তপ্ত ছোঁয়া সেখানে লেগে আছে। আনরোমান্টিক বয়ফ্রেন্ডের এই হঠাৎ করে জেগে ওঠার রোম্যান্সে তের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। তের মা আর বাবা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। জেহব টিভিতে নিউজ দেখছে আর ইয়ঞ্জুন উল বুনছে। তে তৈরি হয়ে নিচে নামলো। পরনে একটা হালকা গোলাপি রঙের ফ্লোরাল ড্রেস, চুলগুলো খোলা আর হালকা মেকআপ। জেহব মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল,
আরে বাহ, আমার রাজকন্যাকে আজ তো খুব সুন্দর লাগছে। কোথায় যাওয়া হচ্ছে? জাঙ্কুকের সাথে নাকি? জিন আন্টি রাতে ডিনারে ডেকেছেন, জাঙ্কুক একটু পরেই আমাকে নিতে আসবে। ইয়ঞ্জন মুচকি হেসে বললেন, যাও, সাবধানে যেও। আর জিনকে বলো আমি আগামী সপ্তাহে ওকে শপিং এ নিয়ে যাব। ঠিক তখনই বাইরে একটা গাড়ির হর্ন শোনা গেল। তে জানি এটা জাঙ্কুকের গাড়ি। সে বাবা মাকে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে এলো। কালো রঙের অডি গাড়িটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। পরনে কালো শার্ট, ওপরে দুটো বোতাম খোলা, হাত গোটানো আর চোখে একটা সানগ্লাস। সন্ধ্যার নিয়ন আলোয় ওকে কোনো হলিউড সিনেমার হিরোর চেয়ে কম লাগছে না। দেখে দেখে জাঙ্কুক সানগ্লাসটা খুলে ফেললো। ওর চোখের দৃষ্টি একবার তের পা থেকে মাথা পর্যন্ত বুলিয়ে নিল। সেই চাহনিতে এত তীব্রতা ছিল যে তের বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। জাঙ্কুক এগিয়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল। উঠে পড়ো। জাঙ্কুকের গলাটা শান্ত কিন্তু গম্ভীর। তে চুপচাপ গিয়ে সিটে বসলো। জাঙ্কুক ড্রাইভিং সিটে এসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। গাড়ির ভিতরে একটা হালকা রোমান্টিক মিউজিক বাজছে আর জাঙ্কুকের দামি কড়া পারফিউমের গন্ধ তের স্নায়ুগুলোকে আরো দুর্বল করে দিচ্ছে। হঠাৎ জাঙ্কুকের একটা হাত শেয়ারিং এ রেখে অন্য একটা হাত বাড়িয়ে তের ডান হাতটা শক্ত করে চেপে ধরলো। তে চমকে ওর দিকে তাকালো। জাঙ্কুক রাস্তা থেকে চোখ না সরিয়েই বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে তে। এত সুন্দর যে আমার ভয় হচ্ছে কেউ আবার নজর না দিয়ে দেয়। তের মুখে হাসি ফুটে উঠলো। এই তো একটু একটু করে রোমান্টিক কথা শিখেছো মিস্টার জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক তার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে গিয়ে আলতো করে চুমু খেলো। গাড়ি এসে থামলো জিয়ন ম্যানশনের সামনে। বিশাল এক রাজপ্রাসাদের মতো বাড়ি। আর এমা জিন গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। তেকে দেখে জিন এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরলো। হ্যাপি অ্যানিভার্সারি আমার মামনি, কেমন আছো তুমি? জিনের গলায় উপচে পড়া স্নেহ। আমি খুব ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? তা হাসি মুখে জবাব দিল। আর এম জাঙ্কুকের কাঁধে চাপড় মেরে বলল, আরে বাবা, তুই তো দেখছি কাজের চাপে শুকিয়ে যাচ্ছিস। দেখে সময় দিচ্ছিস তো ঠিক মতো, নাকি শুধু ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস? ওর আর সময় দেওয়ার সময় কোথায়? ওর বাবা যেমন ছিল কাজ পাগল, ছেলেও ঠিক তেমন। আমার তো তের জন্য খুব কষ্ট হয়। এই ছেলেটার সাথে যে ও কিভাবে থাকে। জাঙ্কুক জিনের কথায় একটুও বিরক্ত না হয়ে তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তে বুঝতে পারলো জাঙ্কুক সকালের কথাটাই মনে করছে। সে লজ্জায় চোখ নামিয়ে নিল। ডিনার টেবিলে দারুণ সব খাবারের আয়োজন। জিন নিজের হাতে তের পছন্দের সব রান্না করেছে। হাসি ঠাট্টার মধ্য দিয়ে ডিনার চলছিল। জাঙ্কুক চুপচাপ খেয়ে যাচ্ছিল, কিন্তু ওর পা টেবিলের নিচ দিয়ে তের পায়ের সাথে লেপ্টে ছিল। তে বারবার পা সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও জাঙ্কুক ওকে ছাড়ছিল না। এই লুকোচুরি খেলায় তের মুখ লাল হয়ে যাচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর সবাই ড্রয়িং রুমে এসে বসলো। হঠাৎ তের ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো বুগামের মেসেজ। তের বুকটা ধক করে উঠলো। সে দ্রুত ফোনটা সাইলেন্ট করে ব্যাগে ঢোকানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের তীক্ষ্ণ নজর সেটা এড়িয়ে গেল না। কার মেসেজ তে? জাঙ্কুকের গলাটা নিমেষেই কঠিন হয়ে গেল। হ্যাঁ, কারণ না, জিমিন মেসেজ করেছিল। তে তোতলাতে তোতলাতে মিথ্যা বলল। জাঙ্কুক কোনো কথা না বলে নিজের জায়গা থেকে উঠে তের সামনে এসে দাঁড়ালো। ফোনটা দাও তে। জাঙ্কুক, এখানে আঙ্কেল আন্টি আছেন। তে নিচু গলায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক কারো তোয়াক্কা না করে তে ব্যাগ থেকে ফোনটা বের করে নিল। স্ক্রিন অন করতেই বুগামের মেসেজটা ভেসে উঠল। আজ সকালের জন্য সরিতে, কিন্তু জাঙ্কুক তোমার যোগ্য নয়। আমি জানি তুমি ওর সাথে খুশি নাও। তুমি চাইলেই আমি সব ঠিক করে দিতে পারি। মেসেজটা পড়ার সাথে সাথে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে গেল। ওর চোখের মনি রাগে লাল হয়ে উঠল। হাতের মুঠোর ফোনটা এমন ভাবে চেপে ধরলো যেন এক্ষুনি ভেঙে চুরমার করে দেবে। জিন আর আরএম অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে নিজেকে একটু সামলে নিয়ে বলল, মা, বাবা, তের একটু মাথা ধরেছে, আমি ওকে আমার রুমে নিয়ে যাচ্ছি। তে কিছু বলার আগেই জাঙ্কুক তের হাতটা এমন শক্ত করে ধরলো যে তের মনে হলো ওর হাড় ভেঙে যাবে। এক প্রকার টেনে হিঁচড়ে তেকে দোতলায় নিজের বিশাল বেডরুমে নিয়ে গেল জাঙ্কুক। ভিতরে ঢুকতেই পা দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে লক করে দিল। তে ভয়ে কেঁপে উঠল।
জাঙ্কুককে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। ওর দুই হাত দিয়ে তের মাথার দুপাশের দেওয়ালে ভর দিয়ে খাঁচায় বন্দি করার মতো আটকে ফেললো। ওর সাহস কি করে হয় তোমাকে মেসেজ করার? জাঙ্কুকের গলা চিরে যেন আগুন বের হচ্ছে। ও তোমাকে সকালে কি বলেছিল তে? তুমি আমাকে বলনি কেন? জাঙ্কুক, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো অফিসে। তে ভয়ে কান্নায় শুরু করলো। অফিসে ছিলাম বলে তুমি ওই শুয়োরের বাচ্চার নোংরা কথাগুলো হজম করবে? জাঙ্কুক গর্জে উঠলো। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই নয় যে যে কেউ তোমার দিকে নজর দেবে আর আমি চুপচাপ বসে থাকবো। তুমি শুধু আমার তোমার এই শরীর, তোমার এই মন, তোমার প্রতিটা নিঃশ্বাস, সবকিছুর উপর শুধুই আমার অধিকার। তে চোখের জল মুছতে মুছতে জাঙ্কুক হঠাৎ ওর উপর ঝাঁপিয়ে পড়লো। তে দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটে নিচের ঠোঁট নামিয়ে আনলো। জাঙ্কুক এমন ভাবে তেকে চুমু খাচ্ছিল যেন সে বোগামির সমস্ত অস্তিত্ব তের মন থেকে মুছে ফেলতে চায়। তে ব্যথায় কুকড়িয়ে যাচ্ছিল, কিন্তু জাঙ্কুকের এই শক্তির কাছে সে একদম অসহায়। জাঙ্কুক জোর করে তের ঠোঁট ভাগ করে ওর ভিতরে সমস্ত স্বাদ গ্রহণ করতে লাগলো। তের শ্বাস আটকাচ্ছিল। সে জাঙ্কুকের বুকে হাত দিয়ে হালকা ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক আরো শক্ত করে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক যখন তেকে ছাড়লো, তে হাঁপাতে হাঁপাতে ফ্লোরে বসে পড়ার উপক্রম হলো। জাঙ্কুক ওকে কোমর ধরে তুলে নিচের বিছানায় বসালো, তারপর নিজে ওর সামনে হাঁটু গেড়ে বসে তে চোখের জল মুছে দিল। জাঙ্কুকের রাগ এখন গলে জলে পরিণত হয়েছে। আই এম সরি তে, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে ভাবলে আমার মাথা কাজ করে না। আমি মরে যাবো, কিন্তু তোমাকে হারাতে পারবো না। জাঙ্কুক তের কোলে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। তের সমস্ত ভয় এক নিমিষেই উধাও হয়ে গেল। সে জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগল একটা, আমি শুধু তোমারই আছি জাঙ্কুক। এই বোগামির কথায় আমার কিছুই যায় আসে না। জাঙ্কুক মুখ তুলে তের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কাল সকালের ফ্লাইটে আমরা জেজু যাচ্ছি। তোমার ব্যাগটা করা আছে তো তে? আগামী এক সপ্তাহ তুমি শুধু আমার প্রেমের অত্যাচার সহ্য করবে। তে হেসে ফেললো। জাঙ্কুকের এই অধিকার বোধের মাঝে যে সত্যিকারের ভালোবাসা লুকিয়ে আছে তা সে আজ মর্মে মর্মে উপলব্ধি করছে। জেজু আইল্যান্ডের নীল জলরাশি আর ঠান্ডা হাওয়া তের মনটাকে এক নিমেষেই ভালো করে দিল। প্রাইভেট জেট থেকে নামার পর থেকেই জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। তাদের গন্তব্য জেজুর সবচেয়ে বিলাসবহুল বিচ সাইড রিসর্ট। সিওলের কোলাহল আর কাজের চাপ থেকে দূরে এই শান্ত পরিবেশটা তের কাছে স্বপ্নের মতো লাগছে। ভিলার ভিতরে ঢুকে তে তো অবাক। কাঁচের বিশাল স্লাইডিং দরজার পাশেই প্রাইভেট পুল, আর তার ঠিক পরেই বিস্তীর্ণ সমুদ্র। তে খুশিতে লাফিয়ে উঠে বলল, ওয়াও জাঙ্কুক, জায়গাটা কি দারুণ! তুমি এত সুন্দর একটা জায়গা বুক করেছো, আমি তো ভাবতেই পারছি না। জাঙ্কুক নিজের চশমাটা খুলে সোফার উপর রাখলো। তের এই বাচ্চাদের মতো উচ্ছ্বাস দেখে ওর ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠলো, যদিও সে সেটা লুকানোর চেষ্টা করলো। লাগেজগুলো এক পাশে রেখে সে ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল। তে তখন কাঁচের দরজার বাহিরে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে জাঙ্কুকের দুটো শক্ত হাত হঠাৎ তের কোমর পেঁচিয়ে ধরলো। তে একটু চমকে উঠলেও পরক্ষণেই জাঙ্কুকের চওড়া বুকে পিঠ টেকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। জাঙ্কুক তের ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে গভীরভাবে ওর সুবাস টেনে নিল। জায়গাটা সুন্দর, কিন্তু তোমার চেয়ে বেশি নয়। জাঙ্কুকের ভারী গলাটা তের কানের কাছে ফিসফিস করে উঠল। ওর গরম নিঃশ্বাস তের ঘাড়ে লাগতেই তার শরীরে একটা শিহরণ বয়ে গেল। তে একটু অবাক হয়ে পিছনে ঘুরলো। জাঙ্কুকের বুকের ভিতরেই, আজকাল তোমার মুখে দেখছি অনেক মিষ্টি কথা। শিওলের আনরোমান্টিক রোবটটা জেজুতে এসে হঠাৎ রোমান্টিক হয়ে গেল নাকি? জাঙ্কুক তার হাতের বাঁধনটা আরেকটু শক্ত করে ওকে নিজের একদম কাছে টেনে নিল। দুজনের শরীরের মাঝে 1 ইঞ্চিও জায়গা আর ফাঁক নেই। জাঙ্কুক তের চোখের দিকে সরাসরি তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। আমি আনরোমান্টিক কিনা সেটা তো রাতের বেলায় প্রমাণ হবে। আপাতত জার্নি করে ক্লান্ত, চলো ফ্রেশ হয়ে লাঞ্চ করে নি।
তে লজ্জায় মুখ নিচু করে নিল। জঙ্কুকের এই সরাসরি কথা বলার ধরনটা ওকে সবসময় ঘায়েল করে দেয়। দুপুরের খাওয়া সেরে নিয়ে দুজনেই কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকালে সমুদ্রের ধারে হাঁটতে বের হয়েছে তে আর জঙ্কুক। তে বালির উপর দিয়ে দৌড়াচ্ছে, ঝিনুক কুড়াচ্ছে, আর জঙ্কুক পকেটে হাত দিয়ে চুপচাপ ওর পিছনে হাঁটছে। তে কয়েকবার ওকে সেলফি তোলার জন্য ডাকলো, কিন্তু জঙ্কুক একটা বিরক্তিকর মুখ করে বলল, ধুর, এসব ছবি টবি আমার ভালো লাগে না, তুমি তোলো। তে মুখ ফুলিয়ে একা একাই ছবি তুলতে লাগলো। মনে মনে ভাবলো ছেলেটার সত্যি কোনো পরিবর্তন হবে না। সন্ধ্যা নামতেই ভিলার পরিবেশটা মায়াবী হয়ে উঠল। জঙ্কুক আগেই বলে রেখেছিল রাতে পুলের ধারে ক্যান্ডেল নাইট ডিনার হবে। তার মনটা আবার খুশিতে ভরে উঠল। সে নিজের সবচেয়ে সুন্দর পোশাকটা পরার সিদ্ধান্ত নিল। একটা গাঢ় লাল রঙের সিল্কের স্লিভলেস ড্রেস, যেটা ওর ফর্সা গায়ের রঙের সাথে দারুণ মানিয়েছে। পিছের দিকটা বেশ কিছুটা খোলা, আর ড্রেসটা ওর শরীরের ভাঁজগুলোর সাথে একদম লেপ্টে আছে। হালকা মেকআপ আর খোলা চুলে দেখে আজ সত্যি কোনো পরীর মতো দেখাচ্ছিল। তে যখন তৈরি হয়ে বেডরুম থেকে ড্রয়িং রুমে এলো, জঙ্কুক তখন সোফায় বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। তার পায়ের আওয়াজে ও মুখ তুলে তাকালো, আর ঠিক সেই মুহূর্তেই জঙ্কুকের পুরো শরীরের ভাষা বদলে গেল। ওর চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। ল্যাপটপের স্ক্রিন থেকে ওর দৃষ্টি সরে এসে আটকে গেছে তের ওপর। চোখ দুটো ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে উঠল। তে একটু লাজুক হেসে বলল, কেমন লাগছে আমাকে? ডিনারের জন্য আমি রেডি। জঙ্কুক কোনো কথা না বলে ল্যাপটপটা বন্ধ করে ধীরে সুস্থে সোফা থেকে উঠল। তের দিকে এগিয়ে আসার সময় ওর চোয়াল শক্ত হয়ে আছে। তে একটু ঘাবড়ে গেল। কি হলো জঙ্কুক, ড্রেসটা কি ভালো লাগছে না? জঙ্কুক তে একদম সামনে এসে দাঁড়ালো। ওর চোখ দুটো তে শরীরের প্রতিটা ইঞ্চি যেন গিলে খাচ্ছে। হঠাৎ জঙ্কুক তের হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে বেডরুমের ভিতর নিয়ে গেল। তে কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এই ড্রেসটা পরে তুমি বাহিরে যাওয়ার কথা ভাবলে কি করে? জঙ্কুকের গলাটা এত নিচু আর গম্ভীর যে তের বুক কেঁপে উঠল। কেন? বাহিরে তো শুধু আমরা দুজনই ডিনার করব, আর তো কেউ নেই। তে তোতলাতে তোতলাতে বলল, পুল এরিয়াটা ওপেন তে, রিসোর্টের স্টাফরা ঘোরাফেরা করছে। তুমি কি চাও অন্য কোনো পুরুষের চোখ তোমার এই শরীরের ওপর পড়ুক? জঙ্কুকের গলার স্বর এবার রাগে কাঁপছে। এক হাত দিয়ে সে তের দুই হাত মাথার উপর পিন করে ধরলো, আর অন্য হাতটা তের খোলা পিঠের ওপর রাখলো। জঙ্কুকের হাতের ছোঁয়ায় তের শরীর কেঁপে উঠল। জঙ্কুক, লাগছে আমার, ছাড়ো হাতটা। না, ছাড়বো না। জঙ্কুক প্রায় গর্জে উঠল, আমি তোমাকে কতবার বলেছি তুমি শুধু আমার। তোমার এই রূপ, তোমার এই শরীর শুধু আমার চোখের জন্য। অন্য কেউ তোমার দিকে তাকাবে আর আমি সেটা সহ্য করব? এতটা ভালো ছেলে এই জীবন জঙ্কুক নয়। কথাগুলো শেষ হওয়ার আগেই জঙ্কুক পাগলের মতো তের ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই চোখের মধ্যে কোনো কোমলতা ছিল না, ছিল শুধু এক বন্য অধিকার বোধ আর তীব্র আকাঙ্ক্ষা। জঙ্কুক তের নিচের ঠোঁটটা কামড়ে ধরলো। তে ব্যথায় একটু মুখ খুলতেই জঙ্কুক আরো গভীরভাবে ওর ভিতর প্রবেশ করলো। তে মনে হচ্ছিল ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। জঙ্কুকের গায়ের পেশিগুলো শক্ত হয়ে আছে। সে এমন ভাবে তেকে টাওয়ালের সাথে চেপে ধরেছে যেন ওকে নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলবে। তে প্রথমে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও জঙ্কুকের এই উগ্র ভালোবাসার কাছে সে খুব দ্রুতই আত্মসমর্পণ করলো। अभी आँख से गया नहीं, रात का नशा भी आँख से गया नहीं। ওর শরীর এলিয়ে পড়ল জঙ্কুকের বুকে। জঙ্কুক তের হাত দুটো ছেড়ে দিয়ে ওর কোমর শক্ত করে জড়িয়ে ধরলো। অন্য হাতটা তের চুলের ভিতর গিয়ে ওর ঘাড়টা ধরে রাখলো। দীর্ঘক্ষণ পর জঙ্কুক যখন হাঁপাতে হাঁপাতে ঠোঁট সরালো, তের ঠোঁট দুটো ফুলে লাল হয়ে গেছে। জঙ্কুক তের কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস নিচ্ছিল। ওর রাগী চোখগুলো এখন নেশাগ্রস্তের মতো দেখাচ্ছে। আজ রাতে কোনো বাহিরে ডিনার হবে না। ওর দৃষ্টি তের ফুলে ওঠা ঠোঁটের ওপর স্থির। আজ রাতে ডিনার শুধু এই ঘরেই হবে,
এবং আমার খিদে অনেক বেশি। কথাটা বলেই জঙ্কুক এক ঝটকায় তেকে কোলে তুলে নিল। তে একটা ছোট্ট চিৎকার দিয়ে জঙ্কুকের গলায় জড়িয়ে ধরলো। জঙ্কুক ওকে নিয়ে সোজা বিছানায় ফেলে দিল এবং নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে ওর ওপর ঝুঁকে পড়লো। জঙ্কুক তের গলা দিয়ে একটা মৃদু স্বর বের হলো, যার মধ্যে ভয় নয় বরং এক অদ্ভুত শিহরণ মেশানো। জঙ্কুক তের ঠোঁটের ওপর আঙুল রাখলো। আজ তুমি শুধু আমার ভালোবাসা অনুভব করবে তে। আমি মুখে বলতে পারি না, কিন্তু আজ রাতে আমি প্রমাণ করে দেব তুমি আমার কতটা জুড়ে আছো। এরপরের কয়েক ঘন্টা ছিল শুধু জঙ্কুকের আধিপত্য আর তের আত্মসমর্পণের গল্প। জঙ্কুকের প্রতিটি ছোঁয়া, প্রতিটি গভীর চুম্বন, প্রতিটি নিবিড় আলিঙ্গন তেকে বুঝিয়ে দিচ্ছিল যে এই আনরোম্যান্টিক ছেলেটার মনের ভিতরের ভালোবাসাটা কতটা গভীর। ওর ভালোবাসায় একটু জবরদস্তি আছে ঠিকই, কিন্তু সেই জবরদস্তির পুরোটাই যে তেকে হারানোর ভয়ে, সেটাতে আজ খুব ভালোভাবে বুঝতে পারছিল। মাঝরাতে ক্লান্ত হয়ে তে জঙ্কুকের চওড়া বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জঙ্কুক জেগে আছে, এক হাত দিয়ে তে খোলা পিঠে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে আর অন্য হাত দিয়ে তেকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। ওর ঠোঁটে এক তৃপ্তির হাসি। কিন্তু জেজির এই রোমান্টিক রাতের অপর প্রান্তে শিওলের এয়ারপোর্টে সবে মাত্র এসে নেমেছে একটা চেনা মুখ। চোখে কালো চশমা, ঠোঁটে একটা কুটিল হাসি। বুগাম। বুগাম নিজের ফোনের স্ক্রিনে তের একটা ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জেজুতে এসে ভাবছো আমাকে লুকিয়ে থাকবে তে? খুব ভুল করছো। জঙ্কুকের অহংকার আমি কালকের মধ্যেই চুরমার করে দেব। তুমি শুধু আমার হবে। বুগাম একটা ট্যাক্সি ডেকে জেজুর সেই একই রিসর্টের দিকে রওনা দিল। জেজুর সকালটা ছিল মায়াবী। ভিলার কাছের দেওয়াল ভেদ করে ভোরের নরম আলো তের মুখে এসে পড়েছে। জঙ্কুক আগেই জেগে উঠেছে। সে এক দৃষ্টিতে ঘুমন্ত তের দিকে তাকিয়েছিল। কাল রাতের সেই উন্মাদনা আর গভীর ভালোবাসার ছাপ তের ক্লান্ত শরীরে স্পষ্ট। জঙ্কুক আলতো করে তের কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, উঠে পড়ো অলস মেয়ে, আজ আমাদের বাহিরের দ্বীপে ঘুরতে যাওয়ার কথা। তে চোখ কচলাতে কচলাতে জঙ্কুকের বুকে মুখ লুকালো। আর একটু ঘুমাতে দাও না জঙ্কুক, তুমি বড্ড বেশি টর্চার করো। জঙ্কুক হেসে ফেলল, এক বিরল মন খোলা হাসি। সে থেকে জোর করে কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে এলো। তাড়াতাড়ি রেডি হও, নিচে ব্রেকফাস্ট ওয়েট করছে। নিচে ডাইনিং এরিয়ায় আসতেই তের মনটা কু ডাকলো। রিসর্টের লবিতে একটা চেনা অব্যয় দাঁড়িয়ে, পরনে দামি স্যুট, চোখে সেই পরিচিত কুটিল দৃষ্টি। বুগাম। বুগামকে দেখে জঙ্কুকের চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে তের হাতটা এত জোরে ধরলো যে তে ব্যথায় কুকিয়ে উঠল। বুগাম ধীর পায়ে ওদের দিকে এগিয়ে এলো। আরে জঙ্কুক, কি কাকতালীয় ব্যাপার তাই না? আমি ব্যবসার কাজে জেজুতে এলাম আর তোমাদের সাথে দেখা হয়ে গেল। বুগাম একটা বাঁকা হাসি দিয়ে তের দিকে তাকালো। তে, তোমাকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে। জঙ্কুক কি তোমাকে ঠিক মতো দেখাশোনা করছে না? জঙ্কুক এক পা এগিয়ে গিয়ে বুগামের কলার চেপে ধরলো। লবির অন্য পর্যটকরা হাঁ করে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় এখানে আসার? আমি তোকে শিওরলি ওয়ার্নিং দিয়েছিলাম না? বুগাম ভয় পাওয়ার বদলে হাসলো। ছাড়ো জঙ্কুক, সিন ক্রিয়েট করো না। আমি শুধু তেকে বলতে এসেছি যে জঙ্কুকের বাবা আর আমার বাবার মধ্যে একটা নতুন প্রজেক্টের কথা চলছে। সেটা আমার হাতে। আমি 1 মিনিটে জঙ্কুকের ক্যারিয়ার শেষ করে দিতে পারি। তে, তুমি যদি আমার সাথে এক রাত ডিনারে যাও তবে আমি এই ডিলটা সাইন করব। ভেবে দেখো, তোমার বয়ফ্রেন্ডের ভবিষ্যৎ আমার হাতে। তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। জঙ্কুক রাগে কাঁপছিল। সে বুগামকে একটা সজোরে ঘুষি মারলো। বুগাম ফ্লোরে ছিটকে পড়লো। ওর ঠোঁটের কোণা দিয়ে রক্ত গড়িয়ে এলো। আমার ক্যারিয়ার নিয়ে তোকে ভাবতে হবে না। জঙ্কুক গর্জে উঠল, দরকার হলে আমি ভিখারি হব, কিন্তু আমার ভালোবাসাকে তোর মতো জানোয়ারের কাছে বিকিয়ে দেব না। বেরিয়ে যা এখান থেকে, নয়তো আজ তোকে আমি মেরে ফেলবো। বুগাম উঠে দাঁড়িয়ে জামা ঝাড়তে ঝাড়তে বলল, ঠিক আছে, যুদ্ধের জন্য তৈরি থেকো। বুগাম চলে যাওয়ার পর তে কান্নায় ভেঙে পড়ল। জঙ্কুক, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে? প্লিজ, আমি চাই না তুমি বিপদে পড়ো। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। পাগল নাকি? আমার বাবা কি এতই কাঁচা খেলোয়াড় যে এই পিচ্চি বুগাম আমাদের ক্ষতি করবে? আর শোনো, আমার সবচেয়ে বড় সম্পদ তুমি। টাকা পয়সা আজ আছে কাল নেই,
কিন্তু তোমাকে হারালে আমি শেষ হয়ে যাব। জাঙ্কুক সাথে সাথে শিওলে তার বাবাকে ফোন করলো। আরএম ওপাশ থেকে হেসেই খুন। তিনি জানালেন বোগামের বাবার কোম্পানির জালিয়াতি তিনি আগেই ধরে ফেলেছিলেন এবং তাদের সাথে সম্পর্ক সব ছিন্ন করেছেন। উল্টো বোগামের বাবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিপদ কেটে যাওয়ার পর জাঙ্কুক তেকে নিয়ে রিসর্টের পিছনের একটা নির্জন পাহাড়ে গেল, যেখান থেকে পুরো সমুদ্র দেখা যায়। সূর্যাস্তের সময় আকাশটা লাল আর বেগুনি রঙে সেজেছে। জাঙ্কুক হঠাৎ তের সামনে হাঁটু কেড়ে বসলো। ওর পকেট থেকে একটা হীরের আংটি বের করলো। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। তে, আমি জানি আমি বড্ড আনরোম্যান্টিক। আমি তোমাকে কবিতা শোনাতে পারি না, দামি দামি কথা বলতে পারি না। আমি বড্ড জেদি, বড্ড বেশি অধিকার বোধ আমার। কিন্তু এই পাথরের মতো হৃদয়ে যদি কেউ রাজত্ব করে তবে সে শুধু তুমি। তুমি কি সারা জীবনের জন্য আমার এই উগ্র আর আনরোম্যান্টিক ভালোবাসাটা সহ্য করবে? আমাকে বিয়ে করবে? তের চোখে জল আর বাধা মানল না। সে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। হ্যাঁ জাঙ্কুক, আমি তোমার এই পাগল ভালোবাসার মাঝে সারা জীবন বন্দী হয়ে থাকতে চাই। জাঙ্কুক তের আঙুলে আংটিটা পরিয়ে দিয়ে ওকে পাঁচ কোলে করে তুলে নিল। তারপর পাহাড়ি ঝোপের আড়ালে সমুদ্রের গর্জনকে সাক্ষী রেখে সে থেকে এক দীর্ঘ এবং গভীর চুমু খেলো। এবারে চুমুতে কোনো রাগ ছিল না, ছিল না কোনো ভয়, ছিল শুধু এক প্রশান্তির ছোঁয়া। জাঙ্কুক তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে কিন্তু কোনো মাফ নেই। আজ আমরা আমাদের বিয়ের দিনটা প্রথম উদযাপন করব। তে জাঙ্কুকের বুকে লুকিয়ে হাসলো। 1 মাস পর সবচেয়ে বড় একটা রিসোর্টে জাঙ্কুক আর তের বিয়ে হলো। জিমিন আর সোগার বিয়েও ঠিক হয়ে গেছে। আরএম, জিন, জেহব আর ইয়ঞ্জুন সবাই মিলে খুশিতে মেতে উঠলো। বোগাম এখন সিঁড়ি ঘরে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। জাঙ্কুক আর তে এখন তাদের নতুন ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। জাঙ্কুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে পকেটে হাত রাখলো। জানো তে, আমাদের যদি মেয়ে হয় তবে তার নাম রাখবো লিয়া। ও একদম তোমার মতো সুন্দর হবে। তে জাঙ্কুকের হাতে হাত রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করলো। জীবনের সেরা দিলটা সে জাঙ্কুককে ভালোবেসেই করেছে।